ওয়েলকাম টু শুরু করতে চললাম আজকে একটি নতুন গল্প, ভয়ঙ্কর স্বপ্ন। লিখেছেন গি দ মাপাসা। এনার লেখা নতুন গল্প ভয়ঙ্কর স্বপ্ন শুরু করতে চললাম আজকে। তার আগে বললাম কি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আপনি এরকম গল্প শুনতে পান যা আগে হয়তো আপনি কখনো শুনেননি। শুরু করতে চললাম আজকের গল্প ভয়ঙ্কর স্বপ্ন। একদিন বৃষ্টি ভিজে আমার প্রণয়নী বাড়িতে আসি। তারপরেই তার সর্দি লাগে, কাশি হয়, বেঘরে জ্বরে শয্যাশায়ী হতে হয়। ডাক্তার ওকে পরীক্ষা করে, ওষুধ দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিন সে আমাকে ছেড়ে চলে যায়। আমাদের দুজনের মধ্যে এমন একটা মিলমিশ ভাব ছিল যে আমরা একে অন্যকে ছেড়ে থাকতে পারতাম না। কাজে এই নিদারুণ আঘাত আমাকে মনের ভেতরে খুবই কষ্ট দিয়ে রাখে। ওর কাজকর্ম শেষ করে আমি আর বাড়ি থাকতে পারি না, দেশান্তরে বেরিয়ে পড়ি। অনেক দিন অনেক দেশ ঘুরে সবে গতকাল বাড়িতে ফিরে আসি। নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অতীতের নানান স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যেন নিজেকে আয়ত্তের মধ্যে রাখতে পারছি না। এক সময় মনে হয় জানলা দিয়ে বাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ি, জীবনের সব জ্বালা থেকে রেহাই পাই। এক সময় অসহ্য হয়ে আমি মাথার টুপিটা তুলে নিই, বাড়ি থেকে অন্য কোথাও যাওয়ার কথা ভাবি। কিন্তু হলঘরের সামনে এসে আমি থমকে দাঁড়াই। হলঘরের একদিকে একটা প্রমাণ সাইজের আয়না আছে। ও যখন বাইরে কোথাও যেত তখন এই আয়নাটায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। আয়নার সামনে এসে আমি যেন কি রকম হয়ে যাই। আয়নার ভেতরে আমি আমার প্রিয় প্রণয়নকে দেখতে পাই, ঠিক যেমন আগে দেখতে পেতাম। সবটাই আমার কাছে অসহ্য লাগে। আমি অতি কষ্টে হলঘর থেকে বার হই। প্রায় একরকম দৌড়ে আমার প্রণয়নীর দেহটা যে কবরখানায় কবর দেওয়া হয়েছে সে কবরখানায় যাই। আবার প্রণয়নীর কবরটা বের করতে বেশি সময় লাগে না। কবরের ওপর একটা সাদা ক্রুসিফিক্সে কয়েকটা লেখা আছে। লেখাগুলো হলো, ও আমাকে ভালোবেসেছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেয়েও ছিল, অকাল মৃত্যুবরণ করতে বাধ্য হয়। সমাধি বেদির ওপরে আমি বসে পড়ি। যখন মনে হয় এতদিনে হয়তো তার দেহখানা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে, সঙ্গে সঙ্গে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি নিজেকে আয়ত্তে রাখতে পারি না, ফুপিয়ে কেঁদে উঠি। এভাবে কতক্ষণ যে আমি কবরের বেদির ওপর বসে কাঁদছি তা আমার মনে পড়ে না। হঠাৎ এক সময় মনে পড়ে দিনের আলো কমে আসছে, অন্ধকার পৃথিবীর ওপর অধিকার বিস্তার করতে ব্যগ্র। সে সময় আমার প্রণয়নীর কবর থেকে চলে যেতে আমার মন চায় না। সারা রাত এখানে বসে চোখের জলে কবরের বেদিটা ভিজিয়ে দিতে মন চায়, কিন্তু সমস্যা হলো সন্ধ্যের পর আমাকে কবরখানায় থাকতে দেবে না কবরখানায় ভারপ্রাপ্ত কর্মচারীরা। আমার মন আমার সিদ্ধান্তের ব্যাপারে এত বেশি কঠিন হলো যে আমি ছলে বলে কৌশলে কবরখানায় রাত কাটাবার কথা ঠিক করে ফেলি। আমার প্রণয়নের কবর থেকে উঠে দাঁড়াই, কবরখানায় রাস্তা দিয়ে অন্যান্য কবর দেখতে দেখতে এগোই। একসময় কবরখানার শেষ প্রান্তে এসে পড়ি। এখানকার কবরগুলো বেশ প্রাচীন, এতদিন মৃত ব্যক্তির সামান্যতম অস্তিত্ব পাওয়া যাবে না। এখন এখানে অযত্নে গোলাপের ও বিশাল কালো সাইপ্রাসের জঙ্গল। কবরের উপরকার ক্রুশ চিহ্নটে কালোর করাল আক্রমণ প্রায় ক্ষয়ে গেছে। আগামী দিনে হয়তো নতুন মৃতদেহ এই পুরাতন অস্তিত্ব মুছে দেবে, নতুনের জয়যাত্রা শুরু হবে। আমি তার সামনে সময় নষ্ট করলাম না, সবুজ গাছের ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকি। জাহাজ ডুবির পর ভাসমান জাহাজ এর যাত্রীরা যেমন এক টুকরো কাঠ পেলে তা ধরে নিজেদের বাঁচাতে চেষ্টা করে, ঠিক সেরকম করে আমিও একটা মোটা গাছকে প্রাণপণে জড়িয়ে তার সঙ্গে মিশে যেতে চেষ্টা করি। ধীরে ধীরে অন্ধকার পৃথিবীর বুকে নেমে আসে, চারিদিক অন্ধকার চাদরে আড়ালে ঢেকে যায়। আমি আমার আত্মগোপন জায়গা থেকে বেরিয়ে আসি। দুপাশের কবরের মাঝখানে পথ ধরে পায়চারি করি। অনেকক্ষণ ধরে কবরখানায় একলা ঘুরে বেড়াই, কিন্তু কখনোই আমার প্রিয় প্রণয়নের কবর বের করতে পারি না।
অন্ধকারে অন্ধের মতো দুহাত সামনে বাড়িয়ে কবরের মধ্যে এগোই। কবরের ওপরে রাখা ক্রুশ ইতিমধ্যে আমার হাতে, পায়ে, বুকে, এমনকি মাথায় পর্যন্ত আঘাত দিয়েছে। তবুও আমি আমার প্রণয়নীর কবর বের করতে পারি না। তবুও আমার চেষ্টার ত্রুটি থাকে না। অন্ধের মতো কবরের ওপরকার খোদাই করা ফলকের অক্ষরের ওপর হাত বুলিয়ে ফলক দিয়ে লেখা আছে পড়তে চেষ্টা করি। স্বভাবতই সকলের বুঝতে অসুবিধা হবে না যে সে রাতটা আমার কাছে কতটাই না ভয়ঙ্কর। আকাশে চাঁদ না থাকায় ক্রমে সবটাই আমার কাছে অন্ধকার হয়ে গেল। আমি মনে মনে বেশ ভয় পেলাম। দুদিকে সারি সারি কবরের মাঝখানে দাঁড়িয়ে কি যে করব তা ভেবে পাই না। এক সময় একটা কবরের বেদির ওপর বসে পড়ি, কেননা ক্লান্তি আমাকে গ্রাস করতে চাইছে। আমি আর হাঁটতে পারছি না। আঘাতপ্রাপ্ত হাতে বেশ যন্ত্রণা শুরু হয়েছে। চারিদিকে এত নিস্তব্ধ যে আমি হৃৎপিণ্ডের শব্দ ধ্বনি শুনতে পাই। হঠাৎ এক সময় কবরখানায় আমার খুব কাছে একটা শব্দ হয়। শব্দটা যে কিসের তা আমি বুঝতে পারি না। এরকম শব্দ যে আগে কোনোদিন শুনেছি তা মনে করতে পারি না। একবার মনে হয় এই শব্দটা হয়তো অন্য কোথাও থেকে আসছে। ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে যে শব্দটা কবরখানার হচ্ছে। তবুও আতঙ্ক দৃষ্টি নিয়ে কবরখানার চারিদিকে তাকাই। দেখতে দেখতে আমার হাত পা অবশ হয়ে আসে। শরীর প্রায় মৃত মানুষের মতো ঠান্ডা হয়। চিৎকার করে কারো সাহায্য পেতে চাই, কিন্তু কণ্ঠ দিয়ে অব্যক্ত শব্দ ছাড়া আর কিছুই বের হয় না। আমি মনে প্রাণে মৃত্যুর জন্য তৈরি হতে থাকি। কতক্ষণ যে এভাবে কবরের ওপরে বসেছিলাম তার খেয়াল আমার নেই। হঠাৎ এক সময় আমার মনে হয় যে আমি যে কবরের ওপরকার মার্বেল পাথরের বেদির ওপর বসেছিলাম সে পাথরটা আস্তে আস্তে নড়ছে। কেউ যেন ওটাকে উপরে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় আমার অজান্তে আমি এক লাফ দিয়ে পাশের কবরের বেদির ওপর গিয়ে পড়লাম। ছেড়ে আসা পাথরটার দিকে সতর্ক দৃষ্টি রাখতে চেষ্টা করি। এবার আমি স্পষ্ট দেখতে পাই যে সেই মার্বেল পাথরটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি উলঙ্গ কঙ্কালকে দেহটাকে নিচু করে পাথরের ওপরের দিকে ঠেলে বেরিয়ে আসতে দেখি। সেই কঙ্কালের ক্রুশ চিহ্নে লেখা আছে, এখানে যে ভদ্রলোক শুয়ে আছেন তার নাম জ্যাক আলিভা। তিনি মাত্র 51 বছর বয়সে দেহত্যাগ করেন। তিনি নিজের পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। দয়ালু ও সম্মানিত ব্যক্তি ছিলেন। ঈশ্বরের অশেষ করুণায় তিনি মুক্তি লাভ করেছেন। কঙ্কালটি কবরের উপরকার ফলকটিতে খোদাই করা লেখাগুলি পড়ে। রাস্তা থেকে ছুচালো একটা পাথরের টুকরো নয়, অশেষ ধৈর্য সহকারে ফলকের ওপরকার লেখাগুলো তুলে ফেলতে চেষ্টা করে। এক সময় খোদাই করা লেখাগুলো পাথরের ফলকের ওপর থেকে মুছে যায়। এবার কঙ্কাল ছোট ছেলেদের মতো চকমকি পাথরে আলো সৃষ্টি করে ফলকের ওপর দেখে, এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক আলিভা। তিনি 51 বছর বয়সে মারা যান। পিতার সম্পত্তির মালিকানার জন্য তিনি তার পিতাকে হত্যা করেন। নিজের পতিব্রতা স্ত্রী অবর্ণনীয় যন্ত্রণা দিয়েছেন। সন্তানদের কষ্ট দিতে ছাড়েননি। এছাড়াও প্রতিবেশীদের প্রতারণা করেছেন। সুযোগ পেলেই তিনি করতেন। শেষে অনেক যন্ত্রণা সহ্য করে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হন। এরপর কঙ্কালটা নিজের কবরের ফলকের সামনে দাঁড়ায়। নিজের লেখা বেশ মনোযোগ সহকারে পড়ে। তারপরে এই পেছনে ফিরে অন্যান্য কবরগুলি দেখি সব কবরের ওপর বেদি খোলা। প্রত্যেকটি কবর থেকে মৃতদেহগুলো বেরিয়ে পড়ছে। তাদের আত্মীয় স্বজনরা যা লিখেছিল তা মুছে ফেলে তার পরিবর্তে প্রকৃত সত্য কথা লিখে। প্রতীকী ফলকে তাকিয়ে দেখি প্রায় প্রত্যেকটি মৃতদেহই তার প্রতিবেশীদের কষ্ট দিয়েছে। তারা অসাধু ও ভণ্ড, এমন কোনো কাজ নেই যা করেনি। এসব দেখে আমার মনে হয় আমার প্রণয়নী নিশ্চয়ই তার জন্য কিছু লিখেছে। এরপর মন থেকে ভয় ডর দূর হয়। আমি মৃতদেহের পাশ কাটিয়ে আমার প্রণয়নীর কবর খুঁজতে শুরু করি। এক সময় কাপড়ে মুখ ঢাকা আমার প্রণয়নীকে আমি দেখতে পাই। মুখে কাপড় দিয়ে ঢাকলেও আমি পেছন থেকে আমার প্রণয়নীকে চিনতে পারি। এক ছুটে প্রণয়নীর কবরের উপরকার ফলকের দিকে ছুটি। দেখি সে ফলকে আগে যে লেখা ছিল তা যেন মুছে ফেলেছে। সেখানে আমার প্রণয়নীর হাতে লেখার মতো কে যেন লিখেছে,
নিজের প্রেমিককে প্রতারণা করার জন্য একদিন মুষলধারের বৃষ্টিতে আমি বাড়ি থেকে বেরোই, ফলে প্রচণ্ড সর্দির প্রকোপে আমার মৃত্যু হয়। তার পরের ঘটনা আমি মনে করতে পারি না। পরের দিন কবরখানায় কর্মচারী আমাকে আমার প্রণয়নীর কবরের ওপর অজ্ঞান অবস্থায় দেখে। অদ্ভুত গল্প, ভালোবাসার মূল্য সত্যি হয়তো হয় না, তবে মন খারাপ করে কোনো লাভ নেই, সত্যটা মৃত্যুর পরে বেরিয়ে গেছে। কেমন লাগলো এই গল্পটি? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলুন না। আরও এরকম অজানা গল্প শুনতে ধন্যবাদ।